কালকে প্রণয় রায়কে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এবং যা হয় যথারীতি ভক্তবৃন্দ তো প্রণয় রায়ের খুব বিরুদ্ধে। তারা বলছে, দেখেছো, প্রণয় রায় তার পাপের ফল ভোগ করছে, কারণ তাকে আগে পথে নেমে আসতে হচ্ছে। যাকে সেই উত্তর তো আমি দিয়েছি, আবার দেব। তেমন সিপিএমের লোকজন আবার বলছে যে না না, প্রণয় রায়কে জোর করে তাড়ানো হয়েছিল। আদানি জোর করে প্রণয় রায়ের শেয়ার দখল করে। দেখুন, পৃথিবীতে বাস্তবতাটা না বড়ই জটিল। ওটা ওই আপনাদের বামপন্থা অনুযায়ীও চলবে না, কংগ্রেস অনুযায়ী চলবে না, ভক্তবৃন্দ অনুযায়ীও চলবে না। আমি বারবার বলেছি যে আপনাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপালে নেমে সব জিনিসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যেসব মিডিয়ার নিউজ চ্যানেল কনজিউম করেন তার উপর ভিত্তি করে আপনাদেরকে এই প্রণয় রায় এবং আদানি সংক্রান্ত কেসটাকে মিথ্যে খাওয়ানো হয়েছে। তো আসুন আমরা একটু ভেবে দেখি। প্রণয় রায় অ্যাকচুয়ালি 400 কোটি টাকা লোন নিয়েছিলেন, তার 28.5% ওই রকম একটা কিছু পার্সেন্টেজ শেয়ারকে বন্ধক রেখে, যেখানে এনডিটিভিতে তার এবং তার স্ত্রী রাধিকা রায়ের শেয়ার ছিল 27.5%, 1% কম। এখন আপনি ভাবছেন যে এটা কি হলো, প্রণয় রায় কেন তার যে স্টেক তার থেকে 1% বেশি রেখে কেন লোন নিল? দুটো এখানে প্রশ্ন আছে। একটা হচ্ছে যে 1% বেশি কেন রাখতে হলো মর্টগেজ, আর দুই হচ্ছে এই যে 400 কোটি টাকার লোনটাই বা তাকে কেন নিতে হলো এক্সপ্যানশনের জন্য। তাই সে ডেট ফাইন্যান্স তিনি করতেই পারেন, কিন্তু এরও দুটো ইতিহাস আছে। দেখুন, যতদিন ইউপিএ জমানা ছিল, অর্থাৎ সিপিএম সমর্থিত কংগ্রেস সরকার দিল্লিতে ছিল, ততদিন প্রণয় রায়ের খুব একটা বেশি অসুবিধা হয়নি, কারণ প্রণয় রায়ের স্ত্রী রাধিকা রায় বৃন্দা কারাতের বোন। তো অবভিয়াসলি সিপিএম সমর্থিত ইউপিএ সরকার, প্রণয় রায়ের এনডিটিভি অ্যাডভার্টাইজমেন্ট হ্যান ত্যান ইত্যাদি কোনো কিছু অভাব হয়নি। একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতবর্ষের টিভি মিডিয়া, একটা টিভি মিডিয়াও নেই যেটা লাভে রান করে, সম্ভব নয়। সবাই রাজনৈতিক দলের দাক্ষিণ্য পেয়ে এটাকে রান করায়। কারণ টিভি প্র্যাকটিক্যালি স্পিকিং যবে থেকে সোশ্যাল মিডিয়া এসছে, ইলেকট্রনিক মিডিয়া এসছে, টিভি মিডিয়া কেউ দেখে না। টিভি মিডিয়ার যা খরচ, ওই সাংবাদিক পোষায়, স্যাটেলাইট পোষায়, ওই হাতির খরচ ওঠে না। অর্থাৎ ভারতবর্ষে কোনো টিভি চ্যানেলের ক্ষমতা নেই নিরপেক্ষভাবে কোনো কিছু করার। এটা একটা ভারতের ফান্ডামেন্টাল প্রবলেম, রাইট? টিভি চ্যানেল যা খরচ, সেই খরচ উঠবে না সোজা কথায়। তাকে কোনো না কোনো রাজনৈতিক পার্টির দাক্ষিণ্য পেতেই হবে। তো যতদিন এনডিটিভি ইউপিএ সরকার ছিল, প্রবলেম হয়নি। বৃন্দা কারাত, রাধিকা রয়, অল গুড। এবার যবে থেকে মোদি আসে তবে থেকে এনডিটিভির পতন শুরু হয়। কারণ এগেন তখন দিল্লির লোকজন বুঝে যায় যে আর তো তাহলে এনডিটিভির ক্ষমতা নেই, অতএব এনডিটিভির অ্যাডভার্টাইজমেন্ট পড়তে শুরু করে যায়। যদিও এনডিটিভির কিন্তু পারফরমেন্স বেটার হচ্ছিল, কারণ যখন বিজেপি গভর্নমেন্ট আসে, একমাত্র এনডিটিভি বিজেপি সরকারের বিরুদ্ধে ঠিকঠাক রিপোর্ট দিচ্ছিল, যুক্তিসম্পন্ন আলোচনা করছিল, যেখানে রাবিশ কুমার থেকে সমস্ত সাংবাদিকরা অ্যাটলিস্ট দে আর বিং রেজিস্ট্যান্স। কিন্তু জনগণ যে দেখছে বিজেপি বিরোধিতা, সে ভিউ যতই হোক না কেন, ভারতবর্ষে 140 কোটি মানুষ দেখলেও কিন্তু এনডিটিভি অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছিল না, সম্ভব না। কারণ ওই বেসিক্যালি টিভি মিডিয়াতে, আমি যদি পিওর বিজনেস পয়েন্ট অফ ভিউ, টিভি মিডিয়াতে ইনভেস্ট করে কারোর 1 পয়সা ওঠে না। মানে আমি ধরুন একটা বিজনেসম্যান, আমি টিভি মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমি ভাবলাম সেই অ্যাডভার্টাইজমেন্টের ফলে আমার টাকা উঠে আসবে। ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে, এটা হয় না ভারতবর্ষে, এটা সম্ভবই নয়। তো অবভিয়াসলি যা হলো যে যখনই ইউপিএ সরকার চলে গেল, এনডিটিভির ভাগ্য পড়ে গেল। এবার এনডিটিভি চালাতে সো কল্ড এক্সপ্যানশনের নামে তিনি তখন 400 কোটি টাকা লোন নিয়েছেন। উনি ভেবেছিলেন যে ইউপিএ সরকার চলে আসবে, আবার ইউপিএ সরকার চলে আসলে তার ব্যবসার আবার বাড়ন্ত হবে। কিন্তু ইউপিএ সরকার আসেনি, ফলে তিনি ঋণের দায়ে ডুবতে থাকেন এবং ওই 400 কোটি টাকা ঋণ মেটানোর মতো ক্ষমতা প্রণয় রায় এবং রাধিকা রায় থাকে না। ফলে শর্ত অনুযায়ী যে কোম্পানিটা প্রণয় রায়কে লোন দিয়েছিল, লোনের টার্মস বোধহয় 7 বছর না কত ছিল, পেরিয়ে যাওয়ার পর তার শেয়ারটা সেই যে কোম্পানিটা লোন দিয়েছিল সেই কোম্পানির হয়ে যায়, এবং সেই কোম্পানিটা ইভেনচুয়ালি, যে কোম্পানিটা লোন দিয়েছিল সেটা একটা রিলায়েন্সের লোন দেওয়ার কোম্পানি ছিল, সেই কোম্পানিটা ইভেনচুয়ালি আদানি কিনে নেয়। ওকে, ফলে ব্যাপারটা কী দাঁড়ালো, আদানি
প্রণয় রায়ের থেকে 1% বেশি শেয়ার পেয়ে গেল। এবার প্রণয় রায় বুঝলেন যে কোম্পানি চালায় কারা, যাদের 51% শেয়ার আছে। বাই দ্য ওয়ে তখন কিন্তু আদানিরও 51% নেই, প্রণয় রায়েরও 51% নেই। তো আদানি তখন কি বললেন দখল নেওয়ার পর, যে তিনি শেয়ার মার্কেট থেকে বাকি আরও পার্সেন্টেজ কিনে নিয়ে 51% মেজরিটি হয়ে যাবেন। তিনি প্রণয় রায়কে দুটো অপশন দিয়েছিলেন, যে প্রণয় রায়ের থেকে 25% কিনে আদানি নিজে মেজরিটি হতে পারেন, আর না হলে তাকে বাজার থেকে শেয়ার কিনতে হবে। প্রণয় রায় দেখলেন আদানির যে টাকা আছে, উনি তো বাজার থেকে শেয়ার কিনে মেজরিটি হয়েই যাবেন, এবং মেজরিটি হলে উনার কি লস হবে? উনার লস হবে এটা যে উনি জানেন যে আদানি একবার টেক ওভার করার পর অবভিয়াসলি এনডিটিভি যেভাবে বিজেপি সমালোচনা করতে পারবে না, সুতরাং এনডিটিভির যে মার্কেট ছিল সেটা পড়ে যাবে এবং তার শেয়ারের দাম হয়তো 110 বা 1/5 হয়ে যাবে, যেটা অলরেডি হয়ে গেছে আর কি। তার মানে কি অ্যাকচুয়ালি প্রণয় রায় যে 27% 1% যে লেস শেয়ারটা দখল করে বসে আছে, সেই শেয়ারটা মিনিংলেস হয়ে যাবে। সুতরাং তিনি আদানিকে 25% বেচে দিলেন, 700 কোটি টাকার কাছাকাছি, 677 কত কোটি টাকা বেচেছিলেন। অর্থাৎ প্রণয় রায় ওই শেয়ার আদানিকে বেচে হিউজ লাভ করেছেন। আমি পেডিশিও সেই টাকাটা ইনভেস্ট করে তিনি প্রচুর বড়। সুতরাং তিনি আজকে যে ডিকোডার কাজ করছেন এটা কোনো চাকরির তাড়নায় নয়, কারণ তিনি একজন জার্নালিস্ট, ভারতবর্ষের একজন পায়োনিয়ারিং জার্নালিস্ট, বেস্ট জার্নালিস্ট, সেই সূত্র ধরে তিনি এই কাজটা করছেন। ওকে, সো উই শুড রেসপেক্ট হিম। আমরা ডেফিনেটলি তার প্রতি আমাদের অনেক রেসপেক্ট আছে, থাকবেও, কারণ তিনি যুক্তিপূর্ণভাবে আলোচনা করছেন। কিন্তু তার এখনও এনডিটিভিতে 2% শেয়ার রয়ে গেছে, যার ভ্যালু এখন হয়তো 10-12 কোটি টাকাও নেয়। সো এনিহাও দ্য ব্যাপারটা হচ্ছে যে ডিকোডার উনি ডে ওয়ান যবে থেকে ডিকোডার করছেন, আমি ডিকোডারে বোধহয় একদম প্রথম দিনের মানে সাবস্ক্রাইবার, যখন ডিকোডারের 1000 সাবস্ক্রাইবারও হয়নি তবে থেকে ওনার নতুন চ্যানেলের আমি সাবস্ক্রাইবার, কারণ পনেরোটায় আমার অ্যানালিসিস এটা ভালো লাগে। কিন্তু ভালো লাগুক আর না লাগুক, ভারতবর্ষের রূঢ় সত্যগুলো একদম রূঢ় সত্য, যে এটা এমন একটা জায়গা যে যেখানে টিভি চ্যানেলগুলো রাজনৈতিক মদতপুষ্ট এবং রাজনৈতিক একটা ভিউ পয়েন্ট ছাড়া চলবে না। এবং যার জন্য কী হয়েছে, ধরুন আমি নিরপেক্ষভাবে বলি, আপনারা সবাই জানেন আমি সম্পূর্ণ নিরপেক্ষ ভাষণ দিই রাজনীতিতে, কিন্তু আমারটা কেউ শুনবে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না, কারণ যারা হিন্দুত্ববাদী তাদের ওইভাবে ব্রেন ওয়াশ হয়ে গেছে, যারা ইসলামিস্ট তাদের ইসলাম যে ব্রেন ওয়াশ হয়ে গেছে, যারা বামপন্থী তাদের বামপন্থীদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। একটা টোটাল ব্রেন ওয়াশ জেনারেশনকে আমাকে এটা শেখাতে, এবং অধিকাংশই তারা যেসব মন্তব্য করে পরিষ্কার বোঝা যাবে তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নলেজ কিছু নলেজই নেই, রাইট? ভুলভাল সব মন্তব্য করে বেড়াই। আমি সবগুলো আস্তে আস্তে ভাঙবো, আমি যতদিন আমি যদি বেঁচে থাকি তো আমি আস্তে আস্তে এইসব ভুলভাল জিনিসগুলো ভাঙাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আর একটা জিনিস বলে রাখা ভালো, আদানি কিন্তু চাননি যে প্রণয় রায় বেরিয়ে যাক, এবং আদানি প্রণয় রায়কে বলেছিলেন যে আপনি বেরিয়ে গেলে তো টিভি চ্যানেলটাই মরে যাবে, রাইট? তো আপনি থাকুন, আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে রাখবো, আপনার ইন্ডিপেন্ডেন্স আমরা কোনো ক্ষতি করবো না। কিন্তু প্রণয় রায় নিজেই আর থাকতে চায়নি। উনি কেন থাকতে চাননি? কারণ উনি বুঝে গেছিলেন আদানি দখল করার পর তার শেয়ারের দাম পড়ে যাবে। তো এটা একটা বিজনেস ডিসিশন, এর মধ্যে পার্টি পলিটিক্স আদানি তাকে জোর করে তাড়িয়ে দিয়েছেন এরকম কোনো গল্প নেই। আদানি এটা খুব ওয়েল ডকুমেন্টেড। আদানি প্রণয় রায়কে বলেছিলেন আপনাদের টিভি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্স থাকবে, সব কিছু আপনার নিজের মধ্যেই চালাবেন। আদানিও জানতেন যে বেসিক্যালি পড়ে যাবে যদি প্রণয় রায় ছেড়ে যায়, তো উনি কেন টাকা লস করতে যাবেন, রাইট? বাট প্রণয় রায় যেটা দেখেন যে উনি বুঝে গেছিলেন যে তার চ্যানেলের বাঁচানোর কোনো উপায় নেই, বিকজ আলটিমেটলি গল্পটা হচ্ছে এই যে তিনি হয়তো নিরপেক্ষ সাংবাদিকতা করবেন, কিন্তু নিরপেক্ষতা সাংবাদিকতা দেখবেটাকে ভারতে। আর সাংবাদিকতা মানে টিভি চ্যানেল দেখে ভিউয়ের ওপর তো বেস করে তো অ্যাডভার্টাইজমেন্ট আসে না। অ্যাডভার্টাইজমেন্ট আসে তিনি বিজেপির পা চাটবেন কি, তারপর বিজেপির পা চাটলে তিনি সোজা কথা পেয়ে যেতেন, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, তার চ্যানেলের সমস্যা হতো না। তিনি সেটা করতে রাজি হননি। দ্যাটস ওয়াই হি ইজ গ্রেট। কারণ একসময় তিনি কংগ্রেসের পা চেটেছেন বা সিপিএমের পা চেটেছেন, করে যেভাবে সাংবাদিকতা করেছেন তার জন্য তার চ্যানেল বড় হয়েছিল। তো এটাকে ওনাকে স্বীকার করতে হবে যে যখন সেটা থাকবে না, সেটা যদি 5 বছরের মধ্যে রেকটিফাই না হয় তাহলে তার চ্যানেল চলবে না। এটা অনেকটা সিপিএমের মধ্যে হলো, যেমন সিপিএম 34 ইয়ার্সে যেভাবে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল, অ্যাজ ইফ যারা তারা অনন্তকাল পশ্চিমবঙ্গে থাকবে, অতএব কোঅর্ডিনেশন কমিটি তাদের থাকবে, মানে যত স্টেট মেশিনারি পুলিশ থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ তৃণমূল সেভাবেই করছে আর কি। মানে এমনভাবে পার্টিটাকে সাজিয়েছে যে স্টেট মেশিনারি, পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকলে তবে পার্টিটা টিকবে। সিপিএম 34 ইয়ার্স ওইভাবেই করেছিল, যে স্টেট মেশিনারি, পুলিশ। এটার ফ্লিপ সাইড হচ্ছে, এটার ভুল দিকটা হচ্ছে এই যে এবার যখন স্টেট মেশিনারি আপনার হাতে নেই, আপনি ভোটে হেরে গেলেন, দেন ইউ বিকাম নাথিং। তাই জন্য তৃণমূলও সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে যে মুহূর্তে পার্টিটা ক্ষমতা থেকে চলে যাবে, যেভাবে সিপিএম ধ্বংস হয়েছে। এনডিটিভিরও একই গল্প। ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতা থেকে সরে যেতেই চ্যানেল পুরো গন কেস। এগুলো একটা শিক্ষা যে বেসিক্যালি, বা ধরুন আজকে এই রিপাবলিক বাংলা বা রিপাবলিক চ্যানেল কী হয়েছে, বিজেপি যেদিন ক্ষমতা থেকে চলে যাবে এদেরও 15 রায়ের মতো কেস হবে, পুরো টিভি চ্যানেল বিশাল লস চলে যাবে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ ফ্যাক্ট।